হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে আজকে 1 থেকে শুরু করে 6 দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে আজকে আমরা সেগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো, একের অঙ্কটা কি রয়েছে। এ ও বি যথাক্রমে 200 টাকা ও 300 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে বি এর ক্ষতি কত টাকা? তাহলে এখানে এ ও বি এর মূলধনের অনুপাত কত? দেখো, এ 200 টাকা দিয়ে শুরু করেছিল আর বি 300 টাকা দিয়ে, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 2:3। তার মধ্যে মোট ক্ষতি হচ্ছে কত? 75 টাকা। তাহলে বি এর ক্ষতি কত টাকা হবে? বি এর ক্ষতি সমান হচ্ছে 75 ইন্টু, দেখো বি মানে হচ্ছে এই যে 3টা রয়েছে, তাহলে 3/2 + 3, 2 + 3 মানে কত? 5 টাকা। তাহলে কত হচ্ছে? 5 একে 5, 6 7 25, মানে 5 5 25, তাহলে 15 3 45 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বি এর ক্ষতি। অপশন রয়েছে দেখো এ তে, তাহলে একেরটা হয়ে গেল এ। এরপরে 2 এ কি রয়েছে? x² - 5x + k = 12। এই সমীকরণটা দেওয়া রয়েছে x² - 5x + k = 12। তো বলা আছে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে -3। তো তার আগে আমাদের কি করতে হবে? দেখো, যেহেতু সমান 12 রয়েছে, সেই 12টাকে আমাদের নিয়ে আসতে হবে বাঁ দিকে, যাতে এখানে সমান 0 লিখতে পারি। এবার দেখো, এই সমীকরণের সি হচ্ছে এটা, এই -5টা হচ্ছে বি, আর এখানে একটা হচ্ছে এ। ঠিক আছে, এবার বলছে বীজদ্বয়ের গুণফল হচ্ছে -3। তাহলে বীজদ্বয়ের গুণফল যদি -3 হয়, আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a। তাহলে আমরা বলতে পারি যে k - 12/1 সমান হচ্ছে কত? -3। বা এখান থেকে বলা যায় k - 12 সমান হচ্ছে -3, বা k সমান কত? -3 + 12 সমান কত? 9। তাহলে k এর মান হচ্ছে 9। দেখো, অপশন রয়েছে এ তে। তাহলে 2 এরটাও হয়ে গেল কত? এ। এরপরে 3 এ কি রয়েছে? দেখো, 3 এ রয়েছে এ ও বি বৃত্তের ব্যাস সি পরিধির ওপর একটি বিন্দু এসি সমান 3 সেমি আর বিসি সমান 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত? তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। দেখো, একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের ব্যাস হচ্ছে এ, এখানে ও কেন্দ্র, আর এখানে বি। তাহলে এ ও বিটা হচ্ছে বৃত্তের ব্যাস। সি হচ্ছে পরিধির ওপরে একটা বিন্দু, এরকম জায়গায় একটা বিন্দু রয়েছে সি। তাহলে এই সিটা আমরা যোগ করছি। এবার বলছে এসি সমান হচ্ছে 3 সেমি, এই এসিটা হচ্ছে 3 সেমি, আর বিসি, এই বিসিটা হচ্ছে 4 সেমি। ঠিক আছে, তাহলে বলছে এবি এর দৈর্ঘ্য কত? এবার দেখো, এও বিটা যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এই ব্যাসটার উপর দিকটায় কি রয়েছে? একটা অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের উপরে যে কোণটা তৈরি হয়েছে, এই যে কোণ সিটা, সেটা একটা অর্ধবৃত্তের উপরে তৈরি হয়েছে। আর আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি? সমকোণ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজের 3টে যে বাহু, তাদের মধ্যে কি সম্পর্ক? লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে কোনটা? এবিটা। তার মানে এবি স্কয়ার সমান কত হবে? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে কত? দেখো, এসি মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 9 প্লাস 16, তার মানে হচ্ছে 25। এটা হচ্ছে এবির স্কয়ারটা। অতএব এবি সমান কত বলতে পারি? দেখো, এবি সমান হচ্ছে √25, তার মানে হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 3 একটা উত্তর হচ্ছে, দেখো মানে অপশন রয়েছে সি তে। তাহলে 3 একটা হয়ে গেল সি। এরপরে 4 এ বলা রয়েছে a + b সমান 90 ডিগ্রি। a + b সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর বলা রয়েছে tan a সমান 3/4। tan a সমান হচ্ছে 3/4। তো দেখো, এই যে a এর পরিবর্তে আমরা এখানে কত লিখতে পারি? যেহেতু a + b সমান 90 ডিগ্রি, এখান থেকে বলা যায় a সমান হচ্ছে কত? 90 ডিগ্রি মাইনাস b, তাই তো? তাহলে এখানে এর পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস b সমান কত? 3/4।
এবার দেখো একটা সূত্র তৈরি হচ্ছে এখানে, tan 90° মাইনাস থিটা। tan 90° মাইনাস থিটা সমান কত? সেটা হচ্ছে cot থিটা হয়। তাহলে এটা হয়ে গেল cot b সমান কত? 3/4। দেখো এটাই চাইছিল, cot b এর মান 3/4, তাহলে এটাও রয়েছে অপশন এ তে। ঠিক আছে, দেখো এরপরে পাঁচেরটা কি রয়েছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত? তো ঘনকের পার্শ্বতল যেটা, ঘনকের মোট 4টা পার্শ্বতল রয়েছে, তাই তো? তাহলে সেই 4টি পার্শ্বতলের মোট ক্ষেত্রফল হচ্ছে 256। তাহলে ঘনকের যে 4টা পার্শ্বতল তাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4a², যেখানে এটা হচ্ছে কি ঘনকটার বাহুর দৈর্ঘ্য, বা এখান থেকে a² সমান কত বলতে পারি? 256/4, বা এখানে কাটাকাটি করলে 4 6 24, 4 4 16, তার মানে a² সমান হচ্ছে 64, বা a সমান কত? 8, 8 8 64, বা এখান থেকে a কিউব সমান কত বলতে পারবো? 8 এর কিউব, 8 এর কিউব মানে হচ্ছে 64 × 8, তার মানে 8 4 32 এর 2, হাতে 3 থাকছে, 848, 49 50 51, এ কিউব সমান হচ্ছে 512। আর ঘনকের আয়তনের সূত্রই হচ্ছে এ কিউব, তার জন্য আমরা এ কিউবটা বার করলাম। দেখো অপশন রয়েছে 512 কোথায়? ডি তে। তাহলে পাঁচেরটা হয়ে গেল ডি। এরপরে 6 কি রয়েছে, দেখো 6 এর অঙ্কটা আগে একটা পেজে ছিল, কোনো একটা পেজে আমার ঠিক মনে নেই। তো বলা রয়েছে 30 34 35 36 37 38 39 40, মানে 30 থেকে 40 পর্যন্ত যেগুলো রয়েছে তার মধ্যে বলছে 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে। তো দেখো প্রথমে একবার লিখে নিই, 30 এর পরে 34 35 36 37 38 39 40। তো এই যে যেগুলো রয়েছে এখানে আমরা যতগুলো লিখেছি তাদের মধ্যমা কত হবে? দেখো এদিক থেকে 3টে আর এদিক থেকে 3টে বাদ দিলে এখন মধ্যমা কত? এখন মধ্যমা সমান হচ্ছে মাঝে যেহেতু দুটো পদ রয়েছে তাহলে তাদের গড়টাই হচ্ছে কি মধ্যমা। তাহলে 36 + 37/2, তার মানে হচ্ছে 36.5। আর 35 যদি না থাকতো, দেখো যদি এখানে 35টা না থাকতো তাহলে কি হতো? তখন এদিক থেকে 3টা এদিক থেকে 3টা, মানে 37 হতো মধ্যমা। তার মানে 35 না থাকলে মধ্যমা হতো কত? মধ্যমা হয় 37। অতএব মধ্যমা কত বৃদ্ধি পাচ্ছে? অতএব মধ্যমা বৃদ্ধি পেয়েছে, দেখো বৃদ্ধি পেয়েছে কত? 37 - 36.5, তার মানে হচ্ছে 0.5, এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। অপশন রয়েছে দেখো ডি তে। তাহলে 6এরটাও হচ্ছে কত? ডি। ঠিক আছে, এরপরে আমরা করব শূন্যস্থান পূরণ। প্রথমে 2 এর আগে কি রয়েছে? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? যে টাকা ধার নেন, যিনি ধার নেন তাকে বলা হয় অধমর্ণ, আর যিনি ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ। তাহলে একেরটা হচ্ছে অধমর্ণ। তারপরটা √3 - 5 এর অনুবন্ধী করণী। √3 - 5 এর অনুবন্ধী করণী হচ্ছে -√3 - 5, এটা অনেকবার করেছো। তারপরটা বলা রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে PQRS জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1। যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1, তার মানে হচ্ছে জ্যা দুটো সমান। তাহলে একটা বৃত্ত দেখো, তার এই যে দুটো জ্যা এদিকে, এই দুটো জ্যার দৈর্ঘ্য যদি সমান হয় PQRS, ঠিক আছে, এখানে ও কেন্দ্র, তাহলে বলছে POQ আর ROS এই যে কোণটা তৈরি হচ্ছে, এখানে দেখো এইটা যদি ও হয় তাহলে এটা হচ্ছে POQ আর এইটা হচ্ছে ROS, তাহলে তাদের অনুপাত কত? তো যদি জ্যা দুটো সমান হয় কোণ দুটোও সমান হবে, আর যেহেতু দুটো কোণ সমান তাহলে তাদের অনুপাত কত হবে? 1:1। ঠিক আছে, এরপরে 4 বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তমান। তো সম্পূরক কোণ কাকে বলে? যখন দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি তখন সেই দুটো কোণকে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে সমষ্টি কত বললাম? 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে হচ্ছে কত? পাই। তাহলে 3π/8 এর সম্পূরক কোণ হবে পাই - 3π/8 সমান কত হচ্ছে? দেখো 8, এখানে 8π - 3π সমান হচ্ছে 8 এর থেকে 3 বিয়োগ করলে 5π/8। ঠিক আছে, আচ্ছা 5 রয়েছে দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:16 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত। তো যেটা সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যদি 1:16 হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে
1:4, ঠিক আছে, দুটোর বর্গমূল করলেই হয়ে যায়। তাহলে 1 এর বর্গমূল হচ্ছে 1 আর 16 এর বর্গমূল 4, তার জন্য 1:4। তারপরে 6এরটা, 6এর অঙ্কটাও আগে কোন একটা পেজে করেছিলাম মনে হচ্ছে, যে A1 A2 A3 A4 A5 এর গড় হচ্ছে 20। তাহলে এদের গড় 20, মানে কিভাবে লিখতে পারি, A1 প্লাস A2 প্লাস 5টা রয়েছে, A3 প্লাস A4 প্লাস A5 বাই 5, এটা সমান হচ্ছে 20। এটা দেওয়া আছে যে গড় হচ্ছে 20, তার মানে আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে কি করতে পারবো, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে কত, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 সমান হচ্ছে কত, 20 5 হচ্ছে 100, ঠিক আছে। এবার যাদের গড় বলেছে দেখো, A1 প্লাস 1 আর A2 প্লাস 2 A3 প্লাস 3 A4 প্লাস 4 আর A5 প্লাস 5 এদের গড়। তাহলে যাদের গড় বলেছে A1 প্লাস 1 A2 প্লাস 2 A3 প্লাস 3 A4 প্লাস 4 আর A5 প্লাস 5, পুরোটা বাই নিচে হচ্ছে কত 5, এই গড়টা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো এখানটা যদি সাজিয়ে লিখি, প্রথমে কত পাবো, এইগুলো লিখে নিই A1 A2 A3 A4 A5, প্রথমে এদেরকে লিখে নিই A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 প্লাস প্লাস দেখো কত হচ্ছে 1 2 3 4 5, তাই তো, 1 2 3 4 5, এদেরকে যোগ করলে কত হয় দেখো, 2 আর 1 3 আর 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 হচ্ছে কত 15 বাই কত 5, ঠিক আছে, সমান। এবার এই যোগফলটা কত, এটা তো আমরা বার করে রেখেছি কত, এই যে 100, A1 থেকে A5 পর্যন্ত যোগফলটা হচ্ছে 100, তাহলে লিখতে পারি 100 প্লাস 15 বাই 5, তার মানে হচ্ছে কত 115 বাই 5। কাটাকাটি করো দেখো, 5 2 10 5 3 15 সমান কত হচ্ছে 23, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে কত, গড়টা হচ্ছে 23। দেখো এরপরে সত্য মিথ্যা, 3-এর 1-এ রয়েছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা। তো এটার জন্য আমাদের কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এমনি বলতে পারবো যে এটা হচ্ছে মিথ্যে। কেন, যেহেতু দেখো আসল আর সুদের হার একই রয়েছে, সেক্ষেত্রে কি হয়, 1 বছরের যেটাই সরল সুদ সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে দুটোর কোনো পার্থক্য নেই। তুমি 100 টাকা 10% হারে 1 বছরের জন্য সরল সুদ যত টাকা পাবে, চক্রবৃদ্ধি সুদও সেই একই টাকা পাবে। তাহলে অন্তর কিছু থাকছে কি, অন্তর থাকছে না, তার মানে পার্থক্য হচ্ছে কত, 0। তাহলে এটা মিথ্যা, যেহেতু 1 টাকা বলা রয়েছে। 2-এ কি রয়েছে দেখো, 16 আর 36-এর তৃতীয় সমানুপাতি 81। তো এটা আমরা বার করে নেব, 16 আর 36-এর তৃতীয় সমানুপাতি। আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় সমানুপাতিটা হচ্ছে x, তাহলে সেটা কিভাবে লিখতে পারবো, 16 বাই 36 সমান হচ্ছে 36 বাই x। কাটাকাটি করো, 4 4 এ 16 4 9 36, আবার এখানেও উপরে উপরে 4 9 36, বা কোনাকুনি গুণ করলে x সমান কত হচ্ছে 81। তাহলে তৃতীয় সমানুপাতি 81 হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি সত্য, সত্য। এরপরে 3-এ রয়েছে কি দেখো, একটি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের উপরে থাকে। তো এটা হচ্ছে মিথ্যা, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে ত্রিভুজের ভেতরে থাকে, আর সমকোণী হলে ত্রিভুজের উপরে থাকে, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। 4-এ বলেছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে থিটার মানটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে বলছে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা হবে। তো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইনের যতগুলো মান রয়েছে সবাই হচ্ছে 1-এর থেকে কম, তার মানে প্রকৃত ভগ্নাংশ। মনে করো আমি একটা নিলাম 1-এর 2, ঠিক আছে, এটা হচ্ছে সাইন থিটার মান। তো সাইন থিটা যদি 1-এর 2 হয়, তাহলে সাইন স্কয়ার থিটা কত হবে, 1-এর 4 হবে। তাহলে এদের দুজনের মধ্যে কে বড় দেখতে পাচ্ছ, সাইন থিটা বড়, তাই তো। তাহলে সাইন থিটা যেহেতু বড়, আমরা কি বলতে পারি, সাইন থিটা এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন স্কয়ার থিটা। অন্য যে কোনো মান যদি তোমরা নাও, তাহলেও দেখতে হবে সাইন থিটাটাই সাইন স্কয়ার থিটার থেকে বড় হচ্ছে, তাহলে এটা কি, এটাও সত্য। 5-এ রয়েছে এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা 3টি। চোঙের তল সংখ্যা কটা মোট হয় দেখে নাও। দেখো চোঙের নিচে একটা তল রয়েছে, ওপরে একটা তল রয়েছে, আর পার্শ্বতল একটা রয়েছে, ঠিক আছে। যদি এই চোঙটার দুটো মুখ থাকে, তাহলে এটা হচ্ছে 3টে তল। এই দুটো মুখ যদি থাকে, তাহলে উপরে একটা নিচে একটা পাশে একটা, 3টে। কিন্তু এটা বলছে এক মুখ খোলা, তার মানে এই তলটা নেই, এটা নেই, তাহলে কটা তল হচ্ছে, নিচে একটা পাশে একটা, দুটো হচ্ছে, তাহলে এরা বলছে 3টে, তাহলে এটা মিথ্যা। 6-এ কি বলছে,
দেখো কয়েকটা তথ্য দেওয়া আছে, তাদের বলছে সংখ্যাগুরু মান 6। তো দেখো 6 রয়েছে একবার, সব থেকে কম বার 6ই রয়েছে, তাহলে এটা সংখ্যাগুরু মান কখনোই হতে পারে কি? হতে পারে না। সংখ্যাগুরু মান অন্য হবে, 2 বা 3 হবে, সাজিয়ে দেখলেই বুঝতে পারবে। তো সংখ্যাগুরু মান 6 নয়, তাহলে এটাও মিথ্যা। ঠিক আছে, মিথ্যা সত্য, মিথ্যা সত্য, আর দুটো লাস্টে দুটো মিথ্যা। দেখো এরপরে 4-এর 1-এরটা কি রয়েছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 7,300 টাকার একদিনের সুদ 5 পয়সা। তো আমাদেরকে কি বার করতে হবে? সরল সুদের হার, আসল দেওয়া রয়েছে আর সময়ও দেওয়া রয়েছে, সুদও দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা ধরি সুদের হার হচ্ছে কত? 8%। সুদের হার সমান ধরে নিলাম 8%। ঠিক আছে, তাহলে শর্তে কি লিখবো? শর্তে লিখবো দেখো 7,300 আসল ইন্টু সুদের হার হচ্ছে 8% ইন্টু সময় হচ্ছে 1 দিন, দিন রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে? বছরে করতে হবে, মানে 1/365 বাই 100 সমান কত রয়েছে? 5 পয়সা। পয়সাতে রয়েছে, তাহলে এটাও টাকাতে করতে হবে, তার মানে 5/100। তাহলে প্রথমে দেখো এখানে 100 100 কেটে দিলাম, বা কত হচ্ছে? 7,300 ইন্টু আর বাই 365 সমান হচ্ছে 5। তো এখানে একটা কাটাকাটি হবে, দেখো 73 দিয়ে কাটাকাটি এখানটা হবে। 73 100-তে, ওপরটা হচ্ছে 73 1 73 দুটো শূন্য, আর নিচটা হবে 73 5-এ, 73 5-এ 365 হয়। এবার ওপরে কাটাকাটি হচ্ছে দেখো 5 20-তে 100, বা কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? কোনাকুনি গুণ নয়, এমনি লিখলাম আবার 20 আর সমান হচ্ছে 5, বা আর সমান কত? 5/20, 5 1-এ 5, 5 4-এ 20 সমান হচ্ছে কত? 1/4। তার মানে সুদের হার হচ্ছে কত? এটা অ্যান্সার রয়েছে 0.25, দশমিকে করলে এটা 0.25 হবে। তোমরা যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর লিখবে কি? সুদের হার হচ্ছে 0.25%। ঠিক আছে, এরপরে 2-এরটা কি রয়েছে দেখো, কোনো অংশীদারি ব্যবসায় এ বি সি তিনজনের মূলধনের অনুপাত হচ্ছে 1/6 1/5 1/4। তো বছরের শেষে 3700 টাকা লাভ হলে বি এর লভ্যাংশ। তো এটাও খুব সোজা একটা অঙ্ক, শুধুমাত্র মূলধনটা রয়েছে ভগ্নাংশে, যেটাকে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যায় করতে হবে। তাহলে মূলধনের অনুপাত কত রয়েছে? 1/6 1/5 1/4, তাই তো? 6 5 4। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমাদের দেখতে হবে যে 6 5 4 এদের লসাগু কত হয়। 6 5 4 এর লসাগু হয় কত? 60 হবে নিশ্চয়ই, হ্যাঁ 60 হচ্ছে। তাহলে সমান কত লিখবো? 1/6 ইন্টু 60 ইন্টু 1/5 ইন্টু 60 ইন্টু 1/4 ইন্টু 60। কাটাকাটি করলে হবে 6 10-এ 60, 5 12-তে 60, আর 4 15-তে 60। ঠিক আছে, এটা হচ্ছে মূলধনের অনুপাত পূর্ণ সংখ্যা। এবার লভ্যাংশ কত? লভ্যাংশ সমান হচ্ছে 3700 টাকা। এটা হচ্ছে মোট লভ্যাংশ, এখানে মোট লিখতে পারো। মোট লভ্যাংশ হচ্ছে 3700 টাকা। অতএব বি এর লাভ সমান কত হবে? 3700 ইন্টু কোনটা? বি এর এই 12টা, তাহলে 12 বাই নিচে হচ্ছে 10 + 12 + 15 যোগ করলে কত হয়? 7 আর 3, এখানে 7 এখানে 3, 37। ঠিক আছে, কাটাকাটি দেখো খুব সোজা হবে, 37 1-এ 37 দুটো শূন্য সমান হচ্ছে কত? 1200 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে বি এর লাভ। দেখো এরপরে 4-এর 3-এর অঙ্কটা কি রয়েছে, x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ a হলে, একটি বীজ 1 হলে a এর মান কত? তো সমীকরণটা রয়েছে x² + ax + 3 = 0। তো এই সমীকরণের একটি বীজ বলছে 1, তো যখন সমীকরণের বীজ 1, তার মানে কি এই সমীকরণে আমরা x এর পরিবর্তে কত বসাতে পারি? 1। সমীকরণের বীজ 1 মানে কি? নিশ্চয়ই সমাধান করে x = 1 পাওয়া গেছিল, সেটাই সমীকরণের বীজ। তাহলে বসালে কি হচ্ছে? 1 স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 সমান 0, বা 1 প্লাস এখানে a প্লাস 3 সমান 0, বা দেখো a আর 1 আর 3 যোগ করলে কত হয়? 4 সমান হচ্ছে 0, বা a সমান হচ্ছে
4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এর মান হচ্ছে -4। এরপরে 4-এর অঙ্কটা, 4-এ কি রয়েছে, a + b = ab, a + b = ab, টাকে আমরা ডিভাইড বাই লিখলাম, সমান হচ্ছে 2/1, এটা দেওয়া রয়েছে। তাহলে বলছে a = b সমান কত? তো প্রথমে আমরা কি করব, পুরোটার হোল স্কয়ার করব। তাহলে হোল স্কয়ার করলে কত পাবো, a + b এর হোল স্কয়ার বাই ab সমান হচ্ছে 4/1, বা এখানে কি করব, এরপর দেখো কোনাকুনি গুণ করি, তাহলে পাবো a + b এর হোল স্কয়ার সমান হচ্ছে 4ab, বা বা দেখো বা দিকে এরপরে নিয়ে চলে আসছি, তাহলে কত হচ্ছে a + b এর হোল স্কয়ার -4ab সমান 0। এরপর এটা একটা সূত্র রয়েছে, দেখো a + b তার হোল স্কয়ার -4ab, এটা হচ্ছে a - b এর হোল স্কয়ারের সূত্র, বা এখান থেকে হোল স্কয়ার তুলে দিতে পারি, তাহলে a - b সমান 0, বা বিটা ডান দিকে চলে গেলে হচ্ছে b সমান a সমান b, বা এখান থেকে কত বলতে পারি, a/b সমান হচ্ছে 1/1, তার মানে অতএব a = b সমান কত, 1:1। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে 5-এর অঙ্কটা কি রয়েছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ বিএসি সমান 85 ডিগ্রি, কোণ বিসিএ সমান 75 ডিগ্রি হলে এওসি আর ওএসি এর মান কত? প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, তার মানে আগে একটা বৃত্ত এঁকে নিই, তার ভেতরে আসবে একটা ত্রিভুজ, তো এইটা হচ্ছে পরিকেন্দ্র কার না, এবিসি ত্রিভুজের। ঠিক আছে, এবার কোন কোন কোনটা দেওয়া আছে, দেখো বিএসিটা দেওয়া আছে, আর দেওয়া আছে বিসিএ, আর বার করতে হবে আমাদের এওসি, এওসি এটা বার করতে হবে, তার সাথে ওএসি এই কোণটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া রয়েছে দেখো, কোণ বিএসি সমান হচ্ছে 85 ডিগ্রি, কোণ বিসিএ সমান হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে আগে যেহেতু বিএসি আর বিসিএ দেওয়া আছে, আমরা এবিসিটা বার করে নিই। অতএব কোণ এবিসি সমান কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে দুটো বিয়োগ করব, 85 আর 75 সমান 180 মাইনাস 85 আর 75 যোগ করলে হচ্ছে 160 ডিগ্রি, সমান হচ্ছে কত, 20 ডিগ্রি। এটা হচ্ছে এই কোণটা 20 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কোণ এওসিটা, আর কোণ এবিসিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কি লিখবো, এখানে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এবিসি বৃত্তস্থ কোণ, আর কোণ এওসি এটা হচ্ছে পরিধিস্থ কোণ। ঠিক আছে, তাহলে পরিধিস্থ কোণ কি হয়, সরি এটা বৃত্তস্থ, এটা কেন্দ্রস্থ, পরিধিস্থ আর বৃত্তস্থ একই জিনিস, এওসিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কোণ এওসি সমান কি হবে, 2 ইন্টু কোণ এবিসি, তার মানে 2 ইন্টু 20 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। এটা আমরা একটা অ্যান্সার পেলাম, এটা হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো, আবার ওএ সমান ওসি হচ্ছে কিনা, ওএ সমান ওসি, দেখো ত্রিভুজ এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের যে কেন্দ্র থেকে ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ হচ্ছে কি ওএ ওসি, তাহলে তারা সমান তো হবেই। তাহলে অতএব বলতে পারি কি, কোণ ওএসি সমানই হচ্ছে কোণ ওসিএ, তাই তো, এই দুটো কোণ সমান। তাহলে দুটো কোণ যদি সমান হয়, তাহলে অতএব কোণ যেটা চাইছে আমাদের ওএসি সমান কত হবে, 180 ডিগ্রির থেকে বিয়োগ হবে কত, 40, সেটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তার মানে হচ্ছে কত, 140 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 40, বুঝতে পারলে কিনা দেখো, এটা 40, তাহলে এটা 40 আর বাকি দুটো কোণ যদি সমান হয়, তারা অর্ধেক অর্ধেক হবে, তাহলে 70 70 70 আর 70 হচ্ছে 140, আর বাকিটা হচ্ছে 40, পুরোটা মিলে হলো 180। দেখো এরপরে 6-এর অঙ্কটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বি ও এ বৃত্তের ব্যাস এবং বৃত্তের ওপর পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি একে টি বিন্দুতে ছেদ করে, কোণ পিবিও সমান 30 ডিগ্রি হলে পি টি এর মান কত? তো একটা বৃত্ত রয়েছে, এরকম একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, তার বলছে বি ও এ এটা হচ্ছে বৃত্তের ব্যাস,
বি, এখানে কেন্দ্র এ ও, আর এটা হচ্ছে এ। তাহলে বি ও এ বৃত্তের ব্যাস, আর বৃত্তের উপর পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি এ কে টি বিন্দুতে স্পর্শ করে। তো এখান থেকে একটা স্পর্শক আঁকা হয়েছে, যেটা একে স্পর্শ করেছে কোথায়, পি বিন্দুতে, যেটা পি বিন্দুর থেকে আঁকা হয়েছে, ঠিক আছে। তাহলে বলছে যে পিবিও, পি বিও এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলছে পিটিএ কোণটার মান কত। তো এটার জন্য প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা ও আর পিটাকে যোগ করে দেব, ঠিক আছে। ওপি যোগ করলে আমরা আমাদের কি সুবিধা হবে, দেখো প্রথমত এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক, তাহলে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব ভাবে থাকে, সেই হিসেবে কি এটা লম্ব, তার মানে কোণ ওপিটিটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। কোণ ও পি টি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এই যে পিবি এ রয়েছে, পিবি এ এটা 30 ডিগ্রি, পিবি ও বলো বা পিবি এ বলো বা পিবি টি বলো, সেটা একই ব্যাপার। তো পিবি ওটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, আর এই পরিধিস্থ কোণের দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা। তাহলে এখানে লিখবে যে এপি বৃত্তচাপের ওপর কোণটা রয়েছে, পরিধিস্থ কোণ হচ্ছে কোণ পিবিএ, কোণ পিবিএ এটা হচ্ছে পরিধিস্থ কোণ, আর কোণ পিও এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি হবে, পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, অতএব কোণ পিও এ সমান কত হবে, 2 গুণিত 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হলো এই কোণটা, এটা হয়ে গেল 60 ডিগ্রি, আর এটা আমরা পেয়েছিলাম কত, 90 ডিগ্রি। তাহলে বাকি যে কোণটা থাকলো কোণ পিটি এটা, সেটা কত ডিগ্রি হবে, তাহলে আমরা লিখবো ত্রিভুজ পিওটি এর কোণ পিটিও সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কত, 90 প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস 90 আর 60 হচ্ছে 150 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। অতএব দেখো পিটিওটা হচ্ছে 30 ডিগ্রি, আর আমাদের এখানে চাইছিল পিটিএ, যেটাই পিটিও সেটাই হচ্ছে পিটিএ, তাহলে পিটিএ সমান কত, 30 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো এরপরে সাতেরটা কি রয়েছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি বিডি সমান 8 সেমি হয় এবং এডি সমান 5 সেমি হয় তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করবো, একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের বলা রয়েছে কি, বিডি লম্ব এসি, এখান থেকে একটা লম্ব আঁকা আছে যেটার নাম হচ্ছে ডি। এবার বলা রয়েছে বিডি সমান হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি, আর এডি হচ্ছে 5 সেমি, তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে দেখো, এখানে আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে বিডি স্কয়ার সমান হচ্ছে এডি ইন্টু সিডি, ঠিক আছে। এটা হচ্ছে দুটো ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য এই সূত্রটা হয়েছে, এখানে এই যে দুটো ত্রিভুজ এডিবি আর সিডিবি পরস্পর সদৃশ, সেই জন্য এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বিডি মানে হচ্ছে 8 স্কয়ার সমান এডি মানে হচ্ছে 5 ইন্টু সিডি, বা সিডি সমান কত লিখতে পারবো, দেখো 8 স্কয়ার হচ্ছে কত, 64 বাই এখানে 5 রয়েছে, ঠিক আছে। এবার কাটাকাটি করলে কি হবে, দেখো কাটাকাটি হবে না, এখানে দশমিক হয়ে যাবে, 5 একে 5 6, তাহলে 14 হচ্ছে, 5 2 10, 10 থেকে 14 4 মানে 40, তাহলে 5 8 40, 12.8, এটাই হচ্ছে অ্যান্সার। সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 12.8 সেমি, ঠিক আছে। আচ্ছা এরপরে 8এরটা কি রয়েছে, দেখো 8এ বলা রয়েছে কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 2 কট থিটা, ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে বলছে থিটা এর মান কত হবে। তো এখানে আমরা কি করতে পারি, দেখো বা কোসেক স্কয়ার থিটা মানে হচ্ছে 1, মানে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে কোসেক স্কয়ার থিটা সমান কত লিখতে পারি, 1 প্লাস কট স্কয়ার থিটা, তাই তো, সেটাই এখানে করব। এখানে কোসেক স্কয়ারের পরিবর্তে করে দিচ্ছি 1 প্লাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 2 কট থিটা, বা এবার 2 কট থিটাটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে কত লিখতে পারবো, কট স্কয়ার থিটা মাইনাস
2 cot থিটা প্লাস 1 সমান হচ্ছে 0, বা এখানে পুরোটা দেখো একটা সূত্রের আকারে চলে এসছে, সেটা হচ্ছে cot থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0, বা এখান থেকে লিখতে পারি কত, cot থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0, বা কি হয়ে যাচ্ছে 1টা ডান দিকে চলে গেলে cot থিটা সমান হচ্ছে 1। তাহলে cot থিটার মান 1 কখন হয়, সেটা হয় cot 45 ডিগ্রিতে। তাহলে কি বলতে পারি এখান থেকে, বা থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে থিটার মান। দেখো এবারে 9এরটা কি রয়েছে, sec 5a সমান হচ্ছে cosec a প্লাস 36 ডিগ্রি। sec 5a সমান হচ্ছে cosec a প্লাস 36 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে a এর মান বার করতে হবে। তো দেখো সেকটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি cosec 90 ডিগ্রি মাইনাস 5a। কারণ কি, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sec থিটা। তাহলে sec থিটাকে আমরা ঘুরিয়ে লিখলাম cosec 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দুদিক থেকে কোসেকটা উঠে গেল, তাই তো। তাহলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5a সমান হচ্ছে a প্লাস 36, বা এগুলোকে একদিকে নিয়ে আসলে কি হচ্ছে মাইনাস 5a, এদিকে এটা চলে এলো সমান মাইনাসে হচ্ছে, আর এখানে রয়েছে 36 আর 90টা ডান দিকে চলে গেলে হচ্ছে মাইনাস 90, বা 5a আর a মিলে কত হচ্ছে 6a সমান 36 থেকে 90, মানে 90 থেকে 36 বিয়োগ করলে কত হয়, দেখো চিহ্ন মাইনাস হবে কারণ 90 বড়। তাহলে 6 থেকে 10 4, হাতে 1 থাকছে, 4 থেকে 9 হচ্ছে 5, এখানে কেটে গেল 54 ডিগ্রি, বা এ সমান কত 54/6 সমান কত হচ্ছে 9 ডিগ্রি, বা এ সমান 9 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে এর মান। আচ্ছা এরপরে 10এরটা, 10এ কি রয়েছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে s এবং আয়তন হচ্ছে v, তাহলে s³/v² এর মান। তো একটা গোলকের আমাদের কি জানতে হবে, এখানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আর আয়তনের সূত্র। তো গোলকের যদি ব্যাসার্ধ r হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল s সমান কি হয়, s সমান হয় 4πr², আর v সমান কি হয়, v সমান হয় 4/3 পাই r³ ব্র্যাকেটে লিখবে, r সমান হচ্ছে ব্যাসার্ধ। অতএব কি চাইছে, s³/v², তাই তো। এবার s³ এর মান আমরা কি করব, s টাকে 3 বার বসাবো, এর কিউব রয়েছে যেহেতু, তাহলে 4πr² ইন্টু 4πr² ইন্টু 4πr² ডিভাইড বাই নিচে কি হবে v² রয়েছে, তার মানে ভিটাকে আমরা কবার লিখবো, দুবার। তাহলে 4/3 পাই r³ ইন্টু 4/3 পাই r³। কি কি কাটছে দেখো, এখানে আমরা কাটতে পারি, এখানে পাই কেটে দিলাম, এখানে একটা পাই কাটলাম, 4 কাটছে একটা 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 আর একটা। ঠিক আছে, সমান কত থাকছে দেখো, উপরে রয়েছে r² আর 4πr², তাহলে হচ্ছে 4 পাই আর কত হচ্ছে 2, 2 এ 4 আর 2 এ 6, মানে r⁶ ডিভাইড বাই নিচে কি হচ্ছে, নিচে দেখো দুটো 3 তো আরো নিচে রয়েছে, তার উপরে কত রয়েছে r³ দুটো r³ মানে 3 আর 3 এ কত হচ্ছে r⁶, কিন্তু এই যে দুটো 3 রয়েছে নিচে, সেগুলো উপরে উঠে গেলে কি হচ্ছে 3 আর 3 হচ্ছে 9। ঠিক আছে, এবার দেখো r6 কেটে গেল, সমান 9 4 কত 36 পাই। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে 11টা কি রয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত। তো শঙ্কুর উচ্চতা তার মানে এখানে দেওয়া রয়েছে h সমান হচ্ছে 12 সেমি, আর দেওয়া রয়েছে আয়তন তার মানে v সমান হচ্ছে 100 পাই ঘন সেমি। ঠিক আছে, এই দুটো দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে এখান থেকে বার করব r ব্যাসার্ধ। তাহলে কি লিখবো, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে কত, r সেমি। অতএব দেখো শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r²h, তাহলে 1/3 পাই r²h সমান হচ্ছে কত 100 পাই। ঠিক আছে, বা এবার দেখো দুদিকে পাই কেটে গেল, বা 1/3 r² ইন্টু h এর মান কত, h এর মান হচ্ছে 12 সমান হচ্ছে 100, এখানে কাটাকাটি হচ্ছে 3 4 এ 12, বা এখান থেকে কি লিখতে পারি r² সমান, দেখো 4টা এখানে গুণ রয়েছে, এটা কি হবে ডান দিকে চলে গেলে
100 নিচে ভাগ হবে, তাহলে 4 25 100 বা r স্কয়ার সমান 25, তাহলে r সমান কত? r সমান হবে কি √25 সমান হচ্ছে 5। ঠিক আছে, এটা হচ্ছে r এর মান। তাহলে ব্যাসার্ধ যদি r হয়, সেখান থেকে আমরা যখন তির্যক উচ্চতা বার করব, তির্যক উচ্চতা সমান হচ্ছে √h² প্লাস r স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতার সূত্র। তো এবার আমাদের দেখো h ও জানা আছে, r ও জানা আছে, বসাচ্ছি। সমান হচ্ছে h এর মান 12 আর r এর মান 5, তাহলে 12² প্লাস 5²। 12² হচ্ছে 144 আর 5² হচ্ছে 5 5 25 সমান, এই দুটোতে যোগ করলে হচ্ছে কত? 1 6 9। ঠিক আছে, 169, আর 169টা হচ্ছে 13² বা 169 এর বর্গমূল হচ্ছে 13। তাহলে এখানে লিখবে সেমি। তাহলে তির্যক উচ্চতা কত হয়ে গেল? তির্যক উচ্চতা হচ্ছে 13 সেমি। দেখো এরপরে যে অঙ্কটা রয়েছে এটাও আমরা আগের দিন করেছি। তো ইউআই যেটা দেওয়া রয়েছে, ইউআই মানে আমরা জানি xi মাইনাস a বাই এইচ, এটা আমরা জানি ইউ এর সূত্র। তো এখান থেকে এই দুটোকে তুলনা করলে কি বলতে পারবো যে a সমান হচ্ছে 35 আর h সমান হচ্ছে কত? 10। ঠিক আছে, তাহলে এইচ পেয়ে গেছি, সামেশন এফআই ইউআই জানা আছে, সামেশন এফআই জানা আছে, ব্যাস এখান থেকে আমরা এক্স বার বার করতে পারবো। অতএব এক্স বার সমান হচ্ছে a প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই সামেশন এফআই ইন্টু এইচ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স বারের সূত্র। এবার এখানে মান বসাবো আমরা, a এর মান হচ্ছে 35 প্লাস সামেশন এফআই ইউআই হচ্ছে 30 বাই সামেশন এফআই হচ্ছে 60 ইন্টু এইচ এর মান হচ্ছে 10। দেখো এখানে কেটে যাচ্ছে, 0 0 কেটে গেল, 6 5 30 সমান 35 প্লাস 5, তার মানে কত? 40। ঠিক আছে, এটা হচ্ছে 12টা। এরপরে আমরা করব 5-এর 1-এর অঙ্কটা। দেখো 5-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। এই ব্যাংকে সমীর বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে সমীর বাবু সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে প্রথমে কি হচ্ছে ব্যাপারটা বুঝে নাও। একদম বছরের প্রথমে এখানে তিনি কি করেছিলেন? 15,000 টাকা জমা করলেন। ঠিক আছে, তারপর 3 মাস হয়ে গেছে, 3 মাস হতে তিনি কি করলেন? এখানে এসে করলেন 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 ছিল, তার থেকে 3,000 তুলে নিলেন, তাহলে কত থাকছে? 15 মাইনাস 3 মানে কত? 15 মাইনাস 3 মানে হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, এবার এখান থেকে আবার 3 মাস হয়ে গেল, সেই 3 মাস পরে তিনি আবার কি করছেন? 12,000 ছিল, তার সাথে আরো 8,000 টাকা জমা দিচ্ছেন। তাহলে 12,000 আর 8,000 তার মানে কত হয়ে গেল? 20,000 টাকা। এই 20,000 টাকা তার বাকি সময় মানে বাকি 6 মাস একদম বছরের শেষ অবধি থাকলো। ঠিক আছে, তাহলে টাকাটা কিভাবে থেকেছে দেখো, 15,000 টাকা 3 মাস, 12,000 টাকা 3 মাস, আর শেষ 6 মাসে হচ্ছে 20,000 টাকা, মানে শেষ অবধি তার আসলটা কত? 20,000 টাকা। কিন্তু সুদগুলো আলাদা হবে, কারণ বছরের প্রথমেই তো 20,000 টাকা ছিল না। প্রথম 3 মাস তিনি 15,000 টাকার জন্য সুদ পেয়েছেন, তারপরের 3 মাস 12,000 টাকার জন্য সুদ পেয়েছেন, আর শেষ 6 মাস পেয়েছেন 20,000 টাকার জন্য সুদ। তখন শেষে তার আসল 20,000 টাকা, বাকি তিনটা মিলে যে সুদ পেলেন সেটাই হচ্ছে তার মোট সুদ আসল। তো আমরা এখানে একটা সুদ বার করব, এখানে একটা সুদ বার করব, এখানে একটা সুদ বার করব, তিনটে সুদ বার করে 20,000-এর সাথে যোগ করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে কি? প্রথমে হচ্ছে 15,000 টাকার 3 মাসের সুদ। 15,000 টাকা 3 মাসের সুদ কত হচ্ছে? 15,000 মানে পি ইন্টু, দেখো সুদের হার কত? সুদের হার হচ্ছে 5%, ইন্টু সময় কত? 3 মাস, কিন্তু 3 মাসটাকে আমরা কত লিখবো? 3/12 লিখবো। 12টা এখানে নিচে লিখে দিলাম, আর নিচে একটা 100 হয়, তাই তো? সমান কাটাকাটি করো, দেখো 3 4 12, এখানে দুটো শূন্য কেটে গেল, আর একবার 2 দিয়ে কাটলে 2 2 4, আর 2 75 হচ্ছে 150। এখানটা গুণ করলে কত হচ্ছে? 75, 5 হচ্ছে 5 5 25 5, হাতে 2 থাকলে 7 5 35 আর 2 37, 375/2 টাকা সমান, এটাকে দশমিক করলে কত হচ্ছে? 2 1 কে 2, হাতে 1 থাকলে 16, তাহলে 2 8 16, আবার হাতে 1 থাকলে 15, মানে 2 7 14, আর হাতে যেটা রয়েছে তোমার 1, তার জন্য 2 5 10, 187.5
টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 15,000 টাকার প্রথম 3 মাসের সুদ। তারপরে কি হচ্ছে, তার 3,000 টাকা তিনি তুলে নিচ্ছেন, তার মানে 12,000 হয়ে গেল। তাহলে এই 12,000 টাকার কি হবে, আবার 3 মাসের সুদ বার করব। সমান কত হচ্ছে, দেখো 12,000 ইন্টু সুদের হার সেই 5% রয়েছে, সময় হচ্ছে 3 মাস, নিচে 100 হয়, আর এই 3 মাসের জন্য একটা 12। ঠিক আছে, এটা উপরেও লেখা চলে, আমি নিচে লিখে দিলাম। নিচে লিখলে কি হচ্ছে, সুবিধা হচ্ছে কাটাকাটি করতে। এবার দেখো 12 একে 12 শূন্য, সমান কত, 5 3 15 আর 10, 15 10 হচ্ছে 150 টাকা। ঠিক আছে, আর শেষে কি হচ্ছে, কত টাকা, তার 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকার কি 6 মাসের সুদ, 6 মাসের সুদ সমান কত, 20,000 ইন্টু 5 ইন্টু সময় হচ্ছে 6 মাস, বাই নিচে হচ্ছে 100 ইন্টু এই 6 জন্য 12। কাটাকাটি করলে কত হচ্ছে, দুটো শূন্য কেটে গেল, 6 2 এ 12, 2 100 সমান কত হচ্ছে, 500 টাকা। ঠিক আছে, এই তিনটে হলো সুদ। এবার আমরা এখান থেকে কি করব, সুদ আসল বার করব। তিনি সুদে আসলে কত টাকা পাচ্ছেন, অতএব মোট সুদ আসল সমান, বা তোমরা একেবারে লিখতে পারো যে অতএব সমীর বাবু সুদে আসলে পাবেন। মোট সুদ আসল সমান কত, দেখো মোট সুদ আসল, তার মানে প্রথমে আসলটা লিখবো। আসল হচ্ছে কত, 20,000 টাকা। 15,000 12,000 এগুলো কিন্তু আসল নয়, কারণ তারপর তিনি টাকা তুলেছেন, জমা দিয়েছেন, শেষ অবধি তার আসল হচ্ছে কত, 20,000 টাকা। তাহলে এখানে 20,000 প্লাস কত, 187.5 প্লাস হচ্ছে 150 প্লাস হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এবার 20,000 তো রয়েছে, আমরা এইগুলোকে যোগ করে নিই একবার। দেখো কত রয়েছে আমাদের, 187.5, তার নিচে রয়েছে 150, আর তার নিচে রয়েছে 500। এখানে 5, এখানে 7, 8 5 13, 3 হাতে থাকছে 1, তাহলে 5 6 7 আর হাতের একই হচ্ছে 8। ঠিক আছে, 837.5 আর 20,000 রয়েছে, তাহলে হচ্ছে কত, 20,837.5 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দেখো এরপরে 5-এর 2-এর অঙ্কটা কি রয়েছে, কোনো কারখানায় একজন দক্ষ, একজন অর্ধদক্ষ ও একজন অদক্ষ কর্মী যথাক্রমে 7 দিন 8 দিন ও 10 দিন কাজ করে তিনজনে মোট 369 টাকা মজুরি পেল। যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1/3:1/4:1/6 হয় এবং তারা কাজের মোট পরিমাণ হিসেবে মজুরি পায়, তবে প্রত্যেকে কত টাকা পাবে। তো এখানে কিন্তু তিনজনের সমান দিন কাজ করেনি, এটার জন্য একটা যে অনুপাতটা, তাদের টাকার যে অনুপাত সেটা একটু চেঞ্জ হবে। শুধুমাত্র কাজের যে অনুপাত 1/3 1/4 1/6 রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, ওই দিনগুলোকে গুণ করতে হবে। তাহলে প্রথমে যে কাজের অনুপাতটা ভগ্নাংশে রয়েছে সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় করে নিই। তাহলে প্রথমে লিখবো তাদের প্রতিদিনের কাজের অনুপাত। অনুপাত কত, 1/3:1/4:1/6। তো দেখো 3 4 আর 6 এর লসাগু হচ্ছে 12, তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করি। 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12 ইন্টু 1/6 ইন্টু হচ্ছে 12। তাহলে 3 কত, 3 4 এ 12, 4 3 এ 12 আর 6 2 এ 12, তার মানে 4:3:2। এটা হচ্ছে প্রতিদিনের কাজের অনুপাত। ঠিক আছে, এর সাথে প্রত্যেকে কাজ করছে, দেখো প্রথম জন করছে 7 দিন, দ্বিতীয় জন 8 দিন আর তৃতীয় জন হচ্ছে 10 দিন। তাহলে সেগুলো আমরা গুণ করতে পারি। তাহলে কি লিখবো এখানে, অতএব কাজের মোট পরিমাণের অনুপাত সমান, দেখো প্রথম জন হচ্ছে 7 দিন, তাহলে 4x7 ইজ 2, 3x8 ইজ 2 হচ্ছে কত, 2x10। ঠিক আছে, এই যে দিনগুলো তারা করেছে সেগুলো আমরা এখানে গুণ করলাম। এরপরে কত, 7 4 এ 28, 8 3 এ 24 আর 2 10 হচ্ছে 20। দেখো প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 7 এ 28, 4 6 এ 24, 4 5 এ 20। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর এখান থেকে আমরা যে মোট টাকাটা হয়েছে সেখান থেকে প্রত্যেকে টাকা বার করে নিতে পারবো। তাহলে প্রথমে রয়েছে কি, দক্ষ কর্মী। অতএব দক্ষ কর্মী পাবেন, দক্ষ কর্মী কত টাকা পাবেন, তিনি দেখো মোট টাকাটা হচ্ছে 3 6 9 369
ইন্টু প্রথমে তার কত ছিল, এটা 7 ছিল, এখানে যোগ করলে কত হয় দেখো, 6 5 11, 11 আর 7 হচ্ছে 18। কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে হচ্ছে 9 দিয়ে কাটতে পারো, 9 2 18, আর এখানে 9 4 36, 9 1 9, গুণ করলে হচ্ছে 7 1 7, 7 4 28 বাই 2 সমান দশমিক করলে কত হচ্ছে, 2 1 2, 2 4 8, এখানে 2 3 6, আর একটার জন্য 2 5 10, 143.5 টাকা। এটা হচ্ছে দক্ষ কর্মীর টাকা। ঠিক আছে, এরপরে কে রয়েছে, অর্ধদক্ষ। তাহলে অর্ধদক্ষ কর্মী পাবেন তার বেলাতেও কি হবে, মোট টাকা 369 টাকা ইন্টু তার জন্য কি হবে, এই 6/18। তাহলে কাটাকাটি হচ্ছে দেখো, 6 3 18, এখানে 3 1 3, 3 2 6, 3 3 9 সমান কত, 123 টাকা। ঠিক আছে, আর শেষে রয়েছে অদক্ষ কর্মী। অদক্ষ কর্মী পাবেন, তার জন্য কি হচ্ছে 5 বাই এখানটা হবে 18। তাহলে এখানে কাটাকাটি 9 2 18, 9 4 36, 9 1 9, 41 আর 5 গুণ করলে হচ্ছে 205 বাই নিচে এখানে 2। ঠিক আছে, ভাগ করলে কত, 2 1 2 0, এখানে 2 2 4, 10 হচ্ছে 2 5 10, তাহলে হচ্ছে 102.5 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে প্রত্যেকের টাকা। দেখো এরপরে 6 1 যে অঙ্কটা রয়েছে, স্থির জলে নৌকার গতিবেগের যে অঙ্কটা, স্রোতের বেগ নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা ঠিক আগের পেজটাতেও 6 1 অঙ্কটাই ছিল, সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে করানো হয়েছে। যারা দেখোনি তারা দেখে নিও, আর যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, স্রোতের এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে 6 2 যে সমাধানটা রয়েছে সেটা করবো। দেখো রয়েছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান হচ্ছে 1/a মাইনাস 1/a প্লাস বি। এই সমাধানটাও অন্য পেজে ছিল মনে হচ্ছে। তো দেখো প্রথমে কি করবো, লসাগু করব, x ইন্টু এক্স প্লাস বি। এবার x x মিলে গেল, উপরে হচ্ছে x প্লাস বি, এখানে x প্লাস বি মিলে গেলে হচ্ছে মাইনাস x সমান, এখানে a আর a প্লাস বি, তাহলে হচ্ছে a ইন্টু a প্লাস বি। এবার a মিলে গেলে, উপরে হচ্ছে a প্লাস বি, আর a প্লাস বি মিলে গেলে এখানে হচ্ছে মাইনাস x। তাহলে দেখো x x কেটে গেল, এখানে a কেটে গেল, যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে উপরে b আর নিচে x x গুণ করলে হচ্ছে x স্কোয়ার, আর x আর b গুণ করলে হচ্ছে bx সমান, এখানেও রয়েছে উপরে b আর নিচে হচ্ছে a আর a গুণ করলে a স্কোয়ার, আর a আর b গুণ করলে হচ্ছে প্লাস ab। এবার দেখো উপরে b b কেটে যাচ্ছে, তাহলে বা এরপরে আমরা করব কোনাকুনি গুণ, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস bx সমান হচ্ছে a স্কোয়ার প্লাস ab। বা এরপরে সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, কিন্তু বাঁ দিকে নিয়ে আসার সাথে সাথে আমরা সাজিয়ে লিখে নেব। তাহলে এক্স স্কোয়ার, এরপরে স্কোয়ারটাকে এক্স এর পাশে লিখলাম, প্লাস বিএক্স তো রয়েছে, আর এবিটাকে লিখবো এবার এখানে মাইনাস এবি সমান 0। বা এবার দেখো এই দুটোকে আমরা করব উৎপাদকের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, প্লাস এই দুটোর থেকে কত কমন যাবে, কমন যাবে দেখো বি, বি কমন নিলে হচ্ছে কত, এক্স মাইনাস এ সমান 0। বা এরপরে এই দুটো আর এই দুটোর থেকে কত কমন যাবে, দেখো এক্স মাইনাস এটা দুজনেরই রয়েছে, তাহলে এক্স মাইনাস এ কমন নিয়ে নিলাম, ইন্টু কত থাকলো, এখানে থাকছে এক্স প্লাস এ আর এখানে থাকছে প্লাস বি সমান 0। এরপরে একবার এটা সমান 0, একবার এটা সমান 0, তাহলে বা কি লিখবো, এক্স মাইনাস এ সমান 0 অথবা x প্লাস এ প্লাস বি সমান 0। বা এখান থেকে বলতে পারি x সমান a, আর এখান থেকে বলতে পারি x সমান মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কি লিখবে, x সমান a কমা মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আজকে 6 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। এর পরের দিন আমরা করব 7 থেকে শুরু করে একদম 14 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো।